স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। রাতের আধারে এনবিআর 2 ভাগ করার অধ্যাদেশ জারি আর তড়িঘড়ি করে ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিল সরকার। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির জন্য বড় 2 সিদ্ধান্তে সরকারের তাড়াহুড়ো দেখে মনে হয় সরকার যেন এখন আইএমএফ এর শর্তের জালে বন্দী। আইএমএফ থেকে বের হয়ে যাওয়ার হুমকি দিয়ে হঠাৎ করে সব শর্ত মেনে নেওয়ার এমন ঘটনা সরকারের উপর জনগণের অনাস্থা সৃষ্টি করতে পারে, এমন শঙ্কাও করেছেন বিশ্লেষকরা। কদিন আগেও বাংলাদেশ ব্যাংকের গভর্নর হুঁশিয়ারি দেন, প্রয়োজনে আইএমএফ এর ঋণ নেবেন না, তবুও ডলারকে এখনই বাজারের ওপর ছাড়বেন না। আইএমএফ এর শর্ত ছিল রাজস্ব আয় বাড়াতে হবে, আর এজন্য রাজস্ব নীতি ও আহরণ বিভাগ আলাদা করার প্রক্রিয়াও শুরু হয়েছিল। কিন্তু রাতের আধারে জারি করা অধ্যাদেশ রাজস্ব কর্মকর্তাদের মধ্যে সৃষ্টি করল ক্ষোভ। পরামর্শ কমিটির প্রতিবেদন অচিরেই জনসম্মুখে প্রকাশ করতে হবে। সরকারের এমন 2 বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো জন্ম দিয়েছে নানা প্রশ্নের। বিশ্লেষকদের শঙ্কা, উন্নয়ন সহযোগীদের ঋণের অর্থ পেতে সরকার আবারও মূল্যস্ফীতিকে উস্কে দেওয়ার ঝুঁকি নিল। বাজার ব্যবস্থাপনার উপর ছেড়ে দিতে হবে সে বিষয়ে মনে হয় খুব বেশি দ্বিরুক্তি করার কিন্তু অবকাশ নেই। প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে সেটি নেওয়াটা যৌক্তিক কিনা। অত্যন্ত কঠোর হাতে কিন্তু বাজার ব্যবস্থাপনাটাকে দেখতে হবে, তা না হলে কিন্তু অনেকেই সুবিধাভোগীরা কিন্তু কৃত্রিমভাবে বাজারে কিন্তু জিনিসপত্রের দাম বাড়িয়ে দিতে পারে। সরকারের দায়িত্বশীলদের আইএমএফ থেকে বেরিয়ে আসার হুমকি, আবার ঋণের অর্থ পেতে তাড়াহুড়ো করে আপোষ। জনমনে প্রশ্ন জাগছে, তাহলে কি দেশের নীতি নির্ধারণে আইএমএফ এর কাছেই আত্মসমর্পণ করল অন্তর্বর্তী সরকার? নিজে প্রেসক্রিপশন নিজে তৈরি করে ব্যবস্থা না নিয়ে অন্যের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করা মানে কিন্তু হচ্ছে যে প্রক্ষান্তরে আমরা তাদের কথা মতো চলতে এক ধরনের বাধ্য হয়ে যাচ্ছি। আমার নীতি গ্রহণের ক্ষেত্রে আমার যে স্বাধীনতা, সেই জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উচিত এর যৌক্তিকতা জনগণের কাছে তুলে ধরা। রিফর্মের আরেকটা পার্ট কিন্তু এফেক্টিভ কমিউনিকেশন। এই সরকার তারা অনেক রিফর্মে হাত দিবে বলেছেন, তো সেই রিফর্মগুলো যখন উদ্যোগ নিবে তখন আসলে সরকার সেই রিফর্ম শেষ পর্যন্ত গিয়ে কোন দিকে নিবে, এই ধরনের হঠাৎ কমপ্লিট পজিশন চেঞ্জ, সেটার কারণে মানুষের মনে ভবিষ্যতে সংশয় থাকতে পারে যে রিফর্মটা আসলে হবে নাকি, কোন দিকে যাবে। অস্পষ্টতা দূর না করলে সংস্কার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের আস্থা কমবে, এমন শঙ্কার কথাও বলছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আবাসন, বাজেট এবং দ্বিতীয় ক্যাম্পাস তৈরিতে সরকারের আশ্বাসে অবশেষে টানা 3 দিনের আন্দোলন প্রত্যাহার করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার শিক্ষার্থীদের আমরণ অনশন শুরুর পর ইউজিসির সঙ্গে জরুরি আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে দাবি মেনে নেওয়ার কথা জানান ইউজিসির চেয়ারম্যান। আজ থেকেই শুরু হচ্ছে ক্লাস ও পরীক্ষা। শুক্রবার সকালে দাবি আদায়ে 3য় দিনের অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সামিল হয় সাবেকরাও। বাদ-জুমা সমাবেশ শেষে বিকেলে শুরু হয় আমরণ অনশন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। 3 দিন না, আমরা যদি 30 দিনও হয় তারপরেও আমরা থাকবো। আমরা অধিকারের ব্যাপারে আপোষহীন। আমি আসলে যে কষ্টটা করে আসছি, আমার ভাই বোনগুলা যেন পরবর্তীতে এই কষ্টটা না করে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন ভাঙবো না। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জরুরি আলোচনায় বসেন। বৈঠক শেষে উপাচার্য জানান, আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন ইউজিসি প্রধান। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারব। এরপর পানি পান করিয়ে অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান। প্রশাসনের আশ্বাসের পর নিজেদের মধ্যে আলোচনা শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা। যেহেতু আমাদের দাবি বাস্তবায়িত হয়েছে,
পূর্ণ হয়েছে। তো আপনারা যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম করেছেন, আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। জানানো হয় শনিবার থেকে শুরু হচ্ছে ক্লাস ও পরীক্ষা। তবে দাবি মেনে নেওয়া হলেও গড়িমসি হলে ফের আন্দোলনে নামার কথাও জানান তারা। আতিক বেজবলগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 9 মাসে রাজধানী যেন পরিণত হয়েছে আন্দোলনের নগরে। ছুটির দিন, কর্মদিবস, কোনো বাজে বিচার নেই। প্রায় প্রতিদিনই একাধিক আন্দোলন, সড়ক অবরোধ ও বিক্ষোভ হচ্ছে। যানজটের এই নগরী নিত্য আন্দোলনের কারণে হয়ে উঠেছে আরও বিভীষিকাময়। পুলিশের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের 9 মাসে রাজধানীতে প্রতিদিন গড়ে 2 থেকে 3টি, আর মোট আন্দোলন হয়েছে 550-র বেশি। অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের কাছে দাবি আদায়ে সরব হয়ে ওঠে ছাত্র, শিক্ষক, পেশাজীবী সহ সব শ্রেণীর মানুষ। দিনে দিনে এভাবে ঢাকা হয়ে উঠছে আন্দোলনের নগর, যেখানে কথায় কথায় চলে সড়ক অবরোধ, বিক্ষোভ। আন্দোলনের প্রধান পয়েন্ট হয়ে উঠেছে শাহবাগ মোড়। এছাড়া টিএসসি, কাকরাইল, প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার আশেপাশের এলাকা, মহাখালী রেলগেট অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের কেন্দ্রবিন্দু। বাদ নেই জাতীয় প্রেস ক্লাবের সামনে তোপখানা সড়ক এবং সচিবালয় গেট প্রাঙ্গণ। বোনাস হিসেবে ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ তো আছেই। এছাড়া প্রায় পুরো নগর জুড়ে কোথাও না কোথাও প্রতিদিনই হচ্ছে নানা আন্দোলন। এর ফলে মূল সড়ক ছাপিয়ে তীব্র যানজট ছড়িয়ে পড়ছে অলিতে গলিতেও। অধিকার আদায়ের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে প্রতিদিন ভুলুণ্ঠিত হচ্ছে আরও হাজারো মানুষের অধিকার। সীমাহীন ভোগান্তি হয়ে উঠছে নগরবাসীর জীবনের অনুষঙ্গ। পচনশীল দ্রব্য ফুল। দিনের পর দিন শাহবাগের সড়ক অবরোধে ফুল নষ্ট হয়ে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, বিপাকে ক্ষুদ্র দোকানিও। আন্দোলনের কারণে আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। শাহবাগ ছেড়ে মনে হয় পালাইতে পারলে বেশ বাঁচি আমরা। এই ফুলটা তো আমাদের যে আজকে বাঁচতেছি শেষ, আমাদের সারা নষ্ট হয়ে গেছে। 9 মাসে আমাকে বহু টাকা লস হয়ে গেছে। আমরা তো অবশ্যই আতঙ্কে থাকি, কোন সময় মারামারি হয়। প্রায় প্রতিদিনের আন্দোলনে দুর্বিষহ হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষের জীবন। একদিন বাদে বাদে আন্দোলনে ইনকাম খুব কম। গুন্ডগোল আন্দোলনের থেকে আমি জানি যত তাড়াতাড়ি সরকারের কাটা ভোট দেওয়া দরকার। গুরুতর রোগী বহন করা অ্যাম্বুলেন্সও অনেক সময় আটকা পড়ে সড়ক অবরোধে। এতে দেখা দেয় জীবন বিপন্ন হওয়ার শঙ্কাও। 2 বছরের বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সবাই বলতেছে যে একটু ছাড়িয়ে দেন, আমার বাচ্চাটারে বাঁচাতে হবে। বাচ্চার মা কান্না করতেছে, বাবা কান্না করতেছে, কিন্তু আন্দোলনকারীরা তারপরও পথ ছাড়ে নাই। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা আটকানো থাকতে হয়, তো ভোগান্তি অনেক যাত্রীদের। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো গাড়িতে বসে ছোট বাচ্চাকে নিয়ে বসে থাকা লাগছে। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 2 থেকে 3টি আন্দোলন হয় এই নগরে। সেই হিসেবে গত 9 মাসে আন্দোলন হয়েছে 555টি। যারা আন্দোলন করে তাদেরকে বলি যে ভাই, এই অ্যাম্বুলেন্সে রুগী আছে, মুমূর্ষু রুগী আছে, হাসপাতালে নেওয়া দরকার। ওরা আমাদের হেল্প করে, আমরা সহজে পার করে দিই। আবার অনেকে আছে আন্দোলন তো আন্দোলনেই, কোনো গাড়ি চলবে না। ভুক্তভোগীরা জানান দাবি আদায়ের এসব আন্দোলনে কার্যত জিম্মি হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থা থেকে কবে মিলবে মুক্তি তা জানে না কেউ। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।